ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টার ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা। আমরা সাধারণত কি দেখেছি যে যদি কোনো বস্তুকে টেনে বড় করি বাহ্যিক বল প্রয়োগ করে, ধরো এটা একটা রাবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা রাবার। তো এখানে দেখো এটাকে আমরা বাহ্যিক বল অর্থাৎ বল প্রয়োগ করে এটা কি করলাম, আকৃতি চেঞ্জ করলাম, বড় হলো এবং আকারও চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে কীরকম ছিল, এই যে এরকম প্রায় রাউন্ড শেপ ছিল, তাই তো, একেবারে গোল ছিল, বৃত্তাকার ছিল। এবার এটাকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে এর আকার আকৃতি পরিবর্তন করলাম। আবার বল যদি অপসারণ করছি তাহলে সেটা কি হচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো এইভাবে আকার বা আকৃতি পরিবর্তন করার জন্য বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম বল প্রয়োগ দরকার, তাই না? এটা যেহেতু রাবার, আমরা অল্প বল প্রয়োগ করে এটার আকার আকৃতি চেঞ্জ করতে পারলাম এবং এটা আবার আগের অবস্থানে ফিরে আসছে। কিন্তু যদি আমরা কোনো একটা ইস্পাত দণ্ড নিতাম, এটা ইস্পাতের তৈরি, এটার যদি আমরা আকার আকৃতি বা বড় করতে চাই তাহলে কি ওই আগে যে বল প্রয়োগ করেছিলাম ওই বল প্রয়োগ করলে হবে? এটাতে কি করতে হবে, আরও বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি দেখো, যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, তখন ওই বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যেটা এই আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয়। বুঝতে পারলে কী বললাম? ভালো করে শোনো, এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়। যখন আমরা কোনো বস্তুর বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার পরিবর্তনের চেষ্টা করি, তখন ওই বস্তুর অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যেটা এই আকার পরিবর্তনের চেষ্টাকে বাধা দান করে। বুঝতে পারছো? তাহলে এই যে বাধা দান, এইটা হচ্ছে বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন রকম। এটা ইস্পাত, এটা এর ভেতরে অন্যরকম অনেক বেশি বাধা দানের যে প্রতিক্রিয়া বল উদ্ভব হচ্ছে, অর্থাৎ বাধা দান যেটা করছে সেটা অনেক বেশি পরিমাণ করছে। কিন্তু রাবারের মধ্যে এই বাধা দানের যে এই বস্তুর অভ্যন্তরে যে বলটা, যে প্রতিক্রিয়া বল উদ্ভব করছে অর্থাৎ আকৃতি পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে যে কাজ করছে, সেটা অনেক কম করছে, তাই না? সুতরাং এই যে ধর্ম, এই ধর্মটাকেই বলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোনো বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়, এই বাহ্যিক বল এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকেই বলে স্থিতিস্থাপকতা। বুঝতে পারছো? তাহলে রবার ও ইস্পাতের স্থিতিস্থাপকতা। এটা দেখো, একটা রবার আছে, রাউন্ড শেপ, গোল, একদম সেম আকৃতির। এটা হচ্ছে ইস্পাতের, এটাও গোল। পদার্থবিজ্ঞানের ভাষায় কি বলছি আমরা, যে বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ করে আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে যে বস্তুর অভ্যন্তরে বাধা দানের ক্ষমতা, বাধা প্রদানের ক্ষমতা অনেক বেশি, সেটা বেশি স্থিতিস্থাপক। অর্থাৎ সোজা ভাষায় বললে কি হবে, যে বস্তুর আকৃতি পরিবর্তন করতে আমাদের বাহ্যিক বল বেশি প্রয়োগ করতে হয়, সেটা বেশি স্থিতিস্থাপক। তাহলে আবার কি বলছি শোনো, ভালো করে শোনো, এটাই মূল বিষয়, যে বস্তুর আকৃতি পরিবর্তন করতে বাইরে থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, সেটা বেশি স্থিতিস্থাপক। তাহলে এটা রাবার। তো রাবারের যদি আমি আকৃতি পরিবর্তন করতে চাই, তাহলে দেখো অল্পতে আমরা পরিবর্তন করতে পারছি, কিন্তু এটা ইস্পাতের। এবার ইস্পাতের যখন আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, তখন কি হচ্ছে, অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাই না? অনেক বেশি বল প্রয়োগ করে তবে তার আকৃতি পরিবর্তন করা যাবে। সুতরাং বেশি স্থিতিস্থাপক কোনটা হলো? ইস্পাতের তৈরি যে কোনো বস্তুর বেশি স্থিতিস্থাপক হবে। তাহলে আমরা কি বলবো, রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। বুঝতে পারছো? রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর এটা লিখে নাও। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আকার বা আয়তন পরিবর্তন ঘটাতে যে বস্তুতে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করা প্রয়োজন, সেটা তত বেশি স্থিতিস্থাপক। সেটা তত বেশি লেখো, সেটা তত বেশি, যেটাতে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করা প্রয়োজন, সেটা তত বেশি স্থিতিস্থাপক। সমান মাপের ইস্পাত ও রবার দণ্ডে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করতে রবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করা প্রয়োজন, তাই রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। বুঝতে পেরেছ? লিখে নাও এটা। বলে
ডিফর্মিং ফোর্স হচ্ছে এই যে আমরা বললাম বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, এই বলটিকে বলা হয় ডিফর্মিং ফোর্স, অর্থাৎ বস্তুটিকে বিকৃত ডিফর্ম করার চেষ্টা করা হচ্ছে, এই বলটাই হচ্ছে ডিফর্মিং ফোর্স। তাহলে বাহ্যিক বল, বাইরে থেকে প্রযুক্ত যে বল বস্তুর আকার বা আয়তন পরিবর্তনের চেষ্টা করে তাকে ডিফর্মিং ফোর্স বলে। এবং দেখো বাহ্যিক বল যখন আমরা প্রয়োগ করব তখন কি বললাম, যে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে যেটা ওই বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা প্রদান করছে, এবং ওই বাহ্যিক বল অপসারণ করলে বস্তুটিকে তার পূর্বের অবস্থানে ফিরে আসতে সাহায্য করছে। এই বলটিকেই বলা হয় রিস্টোরিং ফোর্স, অর্থাৎ বস্তুটিকে আবার রিস্টোর করছে। বুঝতে পারছো? তাহলে বাহ্যিক বল ক্রিয়া করে বস্তুর আকার বা আয়তন পরিবর্তনের চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যা ওই বাহ্যিক বলের বিরুদ্ধে ক্রিয়া করে, এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে, তাকে রিস্টোরিং ফোর্স বলে। স্থিতিস্থাপকতা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও। নাম্বার 1, কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে ধাতুটির স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হয়। ধাতুর সঙ্গে যদি কোনো অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয় তাহলে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ধাতুর স্থিতিস্থাপকতা কমে যায়, অর্থাৎ কোনো ধাতুকে, ধরো এরকম একটা কোনো ধাতুর তার আছে, আমরা বারবার যদি বিকৃত করি তাহলে কি হবে, এটার স্থিতিস্থাপকতা কমে যাবে, অর্থাৎ আবার যে আগের অবস্থায় ফিরে আসবে না। এমনকি এরকম বারবার এরকম করলে কি হবে, শেষমেশে স্থিতিস্থাপকতা এতটাই কমে যাবে এবং এই জায়গাটা কঠিন হয়ে গিয়ে শেষে ভঙ্গুর হয়ে যাবে। বুঝতে পারছো? তো সুতরাং বারবার যদি আমরা এভাবে বিকৃত করতে থাকি তাহলে কি হবে, স্থিতিস্থাপকতা কমে যাবে। একটা নির্দিষ্ট উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় গরম করে পরে আস্তে আস্তে ঠান্ডা করলে স্থিতিস্থাপকতা কমে যায়। সাধারণত উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে এবং উষ্ণতা কমালে স্থিতিস্থাপকতা বাড়ে। বুঝলে? ভালো করে মন দিয়ে শোনো। সাধারণত উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপকতা কমে এবং উষ্ণতা কমালে স্থিতিস্থাপকতা বাড়ে, কিন্তু ব্যতিক্রম ইনভার এমন একটা ধাতু যার স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয় না। আমাদের জানতে হবে, যেমন ধরো পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলো, যে কোনো পরিমাণ বল প্রয়োগ করেও যদি কোনো বস্তুকে বিকৃত করা না যায় তখন আমরা ওই বস্তুটিকে বলবো পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় বস্তু নয়, তবে কাঁচ ও হীরেকে সাধারণত পূর্ণ দৃঢ় বস্তু বলা যেতে পারে, কারণ কাঁচ ভেঙে যায় বিকৃত। কাঁচ ও হীরেকে পূর্ণ দৃঢ় বস্তু বলা যেতে পারে। এরপরে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনটা? যখন বাহ্যিক কোনো বল প্রয়োগ করার পরে বস্তু বিকৃত হওয়ার পর ওই বাহ্যিক বল অপসারণ করে নিলে বস্তুটি যদি অবিকল তার আগের আকার আয়তন ফিরে পায় তাহলে আমরা ওই বস্তুটিকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যে কোনো পরিমাণ বলের জন্যই কিন্তু সব বস্তু পূর্ণ স্থিতিস্থাপক নয়। বাহ্যিক বল প্রয়োগের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যে কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক হবে, ওই সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ বাহ্যিক বল আমরা যত পরিমাণ বল প্রয়োগ করেই যাব, যেমন ধরো আমরা এটাকে বলছি, আমরা বল প্রয়োগ করে যাচ্ছি আর এটা স্থিতিস্থাপক হবে এরকম তো নয়। এবার বল প্রয়োগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রয়োগ করার পর আমরা যদি বলটা অপসারণ করি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু এতটাই বল অপসারণ করলাম যেটা একেবারে বিকৃত ছিঁড়েই গেল, তখন ও বলটা আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে বাহ্যিক বল প্রয়োগের একটা নির্দিষ্ট সীমা আছে, যে পর্যন্ত আমরা বল প্রয়োগ করলে তারপরে বল অপসারিত করলে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসবে, ওই নির্দিষ্ট সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা কোনটা? অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যে বস্তু পূর্ণ স্থিতিস্থাপক তাকে স্থিতিস্থাপক সীমা বলা হবে। ঠিক বা অস্থিতিস্থাপক বস্তু। বাহ্যিক বল প্রয়োগ করার পরে কোনো বস্তু বিকৃত হয়ে গেল এবং ওই বল অপসারণ করার পর বস্তুটি যদি ওই বিকৃত অবস্থাতেই থেকে যায় তখন আমরা ওই বস্তুকে বলবো পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বাহ্যিক বল অপসারণ করার পরেও বস্তুটি কিন্তু বিকৃত অবস্থায় থেকেই যাবে, তখন ওটা হলো পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। আংশিক স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ আংশিক স্থিতিস্থাপক কোনটা? যেটা আংশিক আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করার পর বস্তু বিকৃত হলো এবং
বাহ্যিক বল অপসারণ করার পর বস্তুটি যদি আংশিক তার আগের অবস্থায় ফিরে আসে তখন সেটাকে আমরা বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু। বিকৃতি, বিকৃতি আমরা কাকে বলবো? বিকৃতি, বিকৃতি হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে বস্তু কি হয়, বিকৃত হয়, মানে আকার বা আয়তনের পরিবর্তন হয়। অর্থাৎ কোনো বস্তুর যে বিভিন্ন অণুগুলো তার কি হয়, এই বস্তুটাকে দিয়েই দেখায় যে বাহ্যিক বল প্রয়োগের ফলে কি হবে, বস্তুটার যে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে অথবা কাছে সরে আসবে। যদি আমরা এইভাবে আরও একটু চাপ দিই তাহলে কি হবে, কাছে সরে চলে আসবে, অর্থাৎ দূরে সরে যাবে অথবা কাছে সরে আসবে। অর্থাৎ অণুগুলোর মধ্যে আপেক্ষিক সরণ হচ্ছে। আর এক কথায় সোজা ভাষায় কি বলা যাবে, যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্যের, আকার বা আয়তনের যে পরিবর্তন হচ্ছে ওই পরিবর্তনটাকে বলা হয় বিকৃতি। তার বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর আকার বা আয়তনের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাই হলো বিকৃতি। এবং বিকৃতি সাধারণত 3 প্রকার হবে। কি কি বিকৃতি হবে? দৈর্ঘ্যগত বিকৃতি, আয়তনগত বিকৃতি এবং আকৃতিগত বিকৃতি। বুঝতে পারছো? বিকৃতি পরিমাপ করব কিভাবে? প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকারের সাপেক্ষে এই রাশিগুলির অর্থাৎ দৈর্ঘ্য, আকার বা আয়তনের আনুপাতিক যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে বিকৃতির পরিমাপ। ফর এক্সাম্পল ধরো আমরা দৈর্ঘ্যের কথাই ভাবো। তো দৈর্ঘ্য ধরো, প্রাথমিক দৈর্ঘ্য ছিল কোনো একটা বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য ধরো ছিল 5 মিটার, ঠিক আছে? এবার এইখানে আমি কোনো একটা ওয়েট ঝুলিয়ে দিলাম, যার ফলে কি হবে, বস্তুটির দৈর্ঘ্য বেড়ে যাবে। ধরো দৈর্ঘ্য বেড়ে এতটা হলো, হ্যাঁ, দৈর্ঘ্য বেড়ে ধরো 0.2 মিটার মতো দৈর্ঘ্য বাড়লো। তাহলে এর বিকৃতি আমরা কিভাবে পরিমাপ করব? দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ 0.2 মিটার বাই প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ 5 মিটার, এইভাবে আমরা করব। তাহলে মিটার মিটার কেটে যাবে, ইকুয়াল টু 0.2/5 এরকম হলো। তা সুতরাং আমরা কি দেখছি যে বিকৃতির কোনো একক নেই। তাহলে বিকৃতি যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত, বিকৃতি যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত, সেই জন্য বিকৃতির কোনো একক নেই। বুঝতে পারছো? তাহলে বিকৃতির আমরা কিভাবে মাপবো? প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে আনুপাতিক যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে বিকৃতির পরিমাপ। বোঝা গেল? আচ্ছা, এরপরে পীড়ন, সেটা মুছে দিই। তাহলে পীড়ন, পীড়ন কি বলবো? আমরা এতক্ষণ পর্যন্ত বারবারই বলে গেলাম যে যখন আমরা কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর আকার, আয়তন চেঞ্জ করা, আকার বা আয়তন পরিবর্তন করার চেষ্টা করি, তখন বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় যা এই বাহ্যিক বলকে প্রতিরোধ করে, তাই তো? অর্থাৎ আবার কি হয় যে বাহ্যিক বল অপসারণ করলে এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটি বস্তুকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। তাহলে আভ্যন্তরীণ একটা বল ক্রিয়া করছে। প্রতি একক অর্থাৎ বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুতে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় সেটাকেই বলবো আমরা পীড়ন। তাহলে পীড়নের সংজ্ঞাটা কি হলো? বাহ্যিক বলের প্রভাবে, দেখো আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কিন্তু এমনিতে কখন উদ্ভব হবে? আমরা বাহ্যিক বল প্রয়োগ করলে তবেই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। বুঝতে পারছো? তাহলে পীড়নের সংজ্ঞা হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে পীড়ন বলে। বুঝতে পারছো? তাহলে পীড়ন ইকুয়াল টু কী হলো? অতএব পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাই না? অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আভ্যন্তরীণ বল, তো সেটা একটা বলই তো হলো। তাহলে বল বাই ক্ষেত্রফল, পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের একক কী হবে? সিজিএস পদ্ধতিতে যদি হয়, সিজিএস পদ্ধতিতে অভিলম্ব পীড়ন, তলের প্রতি একক ক্ষেত্রফলে তলের অভিলম্ব দিকে প্রতিক্রিয়া বলের উপাংশকে অভিলম্ব পীড়ন বলে
এবং ক্রিন্তন পীড়ন তলের সঙ্গে সমান্তরালভাবে প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলের উপাংশকে। এটা একটা বস্তুটির উপরে বল প্রয়োগ করা হলো, তাহলে বলের অভ্যন্তর এটা তাহলে প্রযুক্ত বল, বস্তুর উপরে একটি বল প্রয়োগ করা হলো, প্রযুক্ত বল, এবং বলের অভ্যন্তরে তাহলে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, এবং প্রতি একক ক্ষেত্রফলে যে পরিবর্তন সেটা যে প্রযুক্ত বল আভ্যন্তরীণ বল প্রতিক্রিয়া বল সেটাই পীড়ন। তাহলে এটা হলো পীড়ন, ঠিক আছে। এই পীড়নের যেটা অভিলম্ব উপাংশ সেটা গিয়ে তোমার হবে অভিলম্ব পীড়ন, এটা তাহলে হবে অভিলম্ব পীড়ন, আর তলের সমান্তরালে যে উপাংশ সেটা হবে ক্রিন্তন পীড়ন। বুঝতে পারছো? ক্রিন্তন পীড়ন, আর এটা এদিকে হবে অভিলম্ব পীড়ন। এটা পীড়ন, বুঝলে? অভিলম্ব পীড়ন কখন হবে? যখন কোনো বস্তুর ধরো দৈর্ঘ্য পরিবর্তন যদি হয় বা আয়তনের পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে অভিলম্ব পীড়ন ক্রিয়া করবে, কিন্তু যখন বস্তুর আকৃতি পরিবর্তন করব সেই ক্ষেত্রে ক্রিন্তন পীড়ন কিন্তু ক্রিয়াশীল হবে। বুঝতে পেরেছ? লিখে নাও এটা, অভিলম্ব পীড়ন এবং ক্রিন্তন। এবার আমরা করব হুকের সূত্র। হুকের সূত্র তার আগে স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাটা লিখে নাও। স্থিতিস্থাপক সীমা হচ্ছে বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তু পূর্ণ স্থিতিস্থাপক, ওই সীমাকে বস্তুটির উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। আমরা আলোচনা করলাম একটু আগে স্থিতিস্থাপক সীমা। রবার্ট হুক স্থিতিস্থাপকতার মূল সূত্রটি উপস্থাপন করেন, পরে টমাস ইয়ং সূত্রটি প্রকাশ করেন। স্থিতিস্থাপক সীমার মধ্যে তাহলে সূত্রটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে লিখে নাও হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বুঝতে পারছো? অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যেমন বিকৃতি হবে পীড়নও তত বাড়বে। বুঝতে পারছো? অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা আমরা বলতে পারবো পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটিকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। বুঝতে পারছো? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা উল্টোভাবে ঘুরিয়ে লিখতে পারি, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। বুঝতে পারছো? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? দেখো আমরা বলেছি বিকৃতির কোনো একক নেই, কেন? বিকৃতি হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত। প্রাথমিক দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্যের অনুদৈর্ঘ্য বিকৃতির কথাই যদি বলি তাহলে দৈর্ঘ্য বিকৃতি বাই প্রাথমিক দৈর্ঘ্য, বা আয়তন বিকৃতি যদি বলি মানে আয়তন বৃদ্ধি বা হ্রাস বাই প্রাথমিক আয়তন। সুতরাং বিকৃতির কোনো একক নেই। আর পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে যেহেতু বিকৃতির কোনো একক নেই তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর পীড়নের একক একই, তাই না? মুছে দিয়ে এটা। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক লিখে নাও,
ইকুয়াল টু পীড়নের একক। আমরা দেখলাম সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার, আবার এটাকে আমরা বলি পাস্কাল। সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, পীড়নের একক, চাপের একক একই একক। বুঝতে পারছো? যদি মাত্রার কথা বলা হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, পীড়নের মাত্রা এবং চাপের মাত্রা একই হবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ইকুয়াল টু পীড়নের মাত্রা যেটা হবে সেটাই। তো পীড়ন সমান কত বলেছিলাম আমরা? একক ক্ষেত্রফলে প্রযুক্ত, একক ক্ষেত্রফলে উদ্ভূত আভ্যন্তরীণ বল, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল, আভ্যন্তরীণ বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, তাই না? ইকুয়াল টু বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা বা পীড়নের মাত্রা কত হলো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটাই হলো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা বা পীড়নের মাত্রা। বোঝা গেছে? লিখে নাও এগুলো। বিকৃতির সংজ্ঞা যখন আমরা পড়লাম তখন দেখালাম কি যে বিকৃতি সাধারণত 3 প্রকারের হয়: অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তনগত বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। তাহলে প্রথমে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কখন বলবো? যখন বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি করা হয় বাহ্যিক বল প্রয়োগ করে। যদি বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় তখন আমরা সেই বিকৃতিকে হ্রাস বা বৃদ্ধি হয়, তখন আমরা ওই বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলবো। ওই বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো বস্তুর যদি আমরা ধরো এরকম একটা বস্তু আছে, আমরা বস্তুটাকে টেনে বড় করে দিচ্ছি, তার মানে কি দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, তখন বস্তু যে বিকৃতি হলো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি যদি হয় তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে যে পীড়ন উৎপন্ন হবে সেটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে লেখো অনুদৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা লেখো। পীড়ন বলা হয় বুঝতে পারছো? তাই এটা কিসের সঙ্গে লিখলাম? অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন হলো এটা। অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে। এবার হুকের সূত্রের মধ্যে আমরা কি দেখলাম? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। তখন আমরা ওই স্থিতিস্থাপক হুকের সূত্র থেকে আমরা এটাই বলতে পারবো যে অনুদৈর্ঘ্য পীড়ন হুকের সূত্রে আমরা কি দেখলাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি যখন হবে তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য পীড়নের সমানুপাতিক, তাই না? তাহলে কি লিখব? অনুদৈর্ঘ্য পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিন্তু লিখে দাও স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন
অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। সমানুপাতিক অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন সমানুপাতিক অনুদৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পারছো? তাহলে ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের মতো এখানেও আমরা কি পাবো? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে ওয়াই দিয়ে ডিনোট করা হয়, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। বুঝেছো? ধ্রুবক ওয়াই একটা ধ্রুবক। এই যে ধ্রুবক অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুবক দিয়ে প্রকাশ করা হচ্ছে এইটাকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। তাহলে এই ধ্রুবকের ওটা আমরা কি বলেছিলাম? পীড়ন বাই বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটা হলো ইয়ং গুণাঙ্ক। এটাকে আমরা বলবো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ককে তাহলে কি দিয়ে প্রকাশ করা হলো? ওয়াই দিয়ে। তাহলে আমরা কি বলতে পারবো? ইয়ং গুণাঙ্ক অর্থাৎ আমরা কি পেলাম, নিচে দেখা যাবে না, উপরটা মুছে দিয়ে লিখে দিই। অর্থাৎ আমরা লিখতে পারবো ওয়াই ইয়ং গুণাঙ্ক y equal to অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পেরেছ? এবার দেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি কিন্তু কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই সম্ভব। তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের কি দৈর্ঘ্য বৃদ্ধি করা যাবে? সামান্য বাহ্যিক বল প্রয়োগ করলে সেগুলো কি হবে? প্রবাহিত হতে শুরু করবে, তাই না? তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কেবলমাত্র কঠিন পদার্থেরই বৈশিষ্ট্য। অনুদৈর্ঘ্য বিকৃতি কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু অনুদৈর্ঘ্য বিকৃতি সম্ভব নয়। এবার আমরা অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি, ধরো একটি তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলে দেওয়া হলো এবং এই তারের দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য ধরো এল, ক্যাপিটাল এল, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। কি ধরলাম ওটা লিখে রাখো তাহলে। প্রাথমিক দৈর্ঘ্য দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এবার এই বস্তুটিতে যদি আমরা একটা ভর চাপাই, একটা ভর এখানে দিলাম, এম ভর বিশিষ্ট একটা পদ এখানে যদি ঝুলিয়ে দিই, তাহলে বস্তুটার কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কত ভর দিলাম? এম দিলাম। তাহলে নিচের দিকে কত ওজন ক্রিয়াশীল হচ্ছে? এম জি ওজন ক্রিয়াশীল হচ্ছে। এই এম জি বলের প্রভাবে বস্তুর কিছুটা, এই তারের কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো। ধরি স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তাহলে আমরা কত ভর দিলাম?
ভর চাপালাম এম, তাহলে নিচের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে mg, তার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। তাহলে এক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো, অনুদৈর্ঘ্য বিকৃতি, দেখো ভালো করে বুঝে নাও, এগুলো অঙ্ক করতে কিন্তু লাগবে কাজে। অনুদৈর্ঘ্য বিকৃতি ইজিক্যাল টু কত, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল, বুঝতে পারছো। অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে, পীড়ন ইজিক্যাল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে একক ক্ষেত্রফলে সেটাই পীড়ন। তাহলে বল বাই ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে কত বল দিয়েছি, mg বল দিয়েছি, বস্তুর অভ্যন্তরে mg প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল অর্থাৎ mg বাই a। তাহলে ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু কত হবে, অতএব ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ mg বাই a বাই স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম, যদি এটাকে ইনটু করে লেখো তাহলে পাবো mg ক্যাপিটাল এল বাই a ইন্টু স্মল এল, এটা পাবো। তো আমরা এই ফর্মুলা থেকে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করব। যদি বলে এফ বল প্রয়োগ, কোথাও যদি বলা থাকে এফ বল প্রয়োগ করা হলো, তাহলে সেক্ষেত্রে mg এর বদলে এফ তোমরা বসিয়ে দেবে, বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা ইয়ং গুণাঙ্ক, তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝো। এই কথার অর্থ হলো একটি তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি তৈরি করতে বা সৃষ্টি করতে, লিখে দিই, একটি তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে প্রতি একক বর্গ সেন্টিমিটারে তারের প্রতি একক বর্গ সেন্টিমিটারে, কেন এটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে প্রতি একক বর্গ সেন্টিমিটারে এত ডাইন বল প্রয়োগ করতে হবে। 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছ, লিখে নাও। আমরা আগে যেটা বললাম সেটাতে একটা সরু তারের কথা বললাম, যেটা নিজের ওজনকে উপেক্ষা করা হয়েছে এবং যে ভারটা আমরা চাপালাম সেটা দিয়ে আলোচনা করা হলো। কিন্তু যদি একটা মোটা কোনো দণ্ডকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি তার নিজের ওজনের জন্য যে দৈর্ঘ্য পরিবর্তন হবে সেটা আমরা কিভাবে বার করব এবং সেই ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক কত হবে। তাহলে দেখো, ধরো কোনো দৃঢ় অবলম্বন থেকে একটি মোটা দণ্ডকে, এল দৈর্ঘ্যের একটি মোটা দণ্ডকে ঝুলে দেওয়া হলো এবং যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ এবং এর দৈর্ঘ্য হলো এল এবং বস্তুটির ভর, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য দণ্ডটির দৈর্ঘ্য ধরে নাও, দণ্ডটির দৈর্ঘ্য এল, ভর এম এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ।
এবার এই যে বস্তুটি যে ঝোলানো হলো, এই বস্তুর ভার কেন্দ্র কোনটা? যে বিন্দুর মধ্য দিয়ে বস্তুর সমগ্র ভর নিম্ন দিকে ক্রিয়াশীল হয়, নিম্নাভিমুখে ক্রিয়াশীল হবে, সেটাই হচ্ছে ভার কেন্দ্র। তাহলে এই বস্তুটি যে ঝোলানো হলো, এর ভার কেন্দ্র কোথায় থাকবে বলো তো? মধ্যবিন্দুতে, এই দণ্ডটির মধ্যবিন্দুতে থাকবে এর ভার কেন্দ্র বা জি, এর মধ্যবিন্দুতে থাকবে এর ভার কেন্দ্র, বুঝতে পারছো? এবং ওই ভার কেন্দ্রের মধ্য দিয়ে সমস্ত ভর নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে যেহেতু ভার কেন্দ্র মধ্যবিন্দুতে এবং এই বিন্দু দিয়ে সমস্ত ভার নিচের দিকে ক্রিয়াশীল হবে, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যটা আমরা কত ধরে নিব? যখন আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি রাশিমালা বা ইয়ং গুণাঙ্ক বার করব, সেক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি আমরা? তাহলে L/2, কারণ কি যে এই মধ্যবিন্দুতে ভারকেন্দ্র অবস্থিত, অর্থাৎ L/2 দূরত্বেই ভারকেন্দ্র অবস্থিত এবং এই ভারকেন্দ্র দিয়ে ভরটা নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য L/2 হলো। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল l হয়, দৈর্ঘ্য বৃদ্ধি ধরো স্মল l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো লিখে দিয়েছি, বস্তুর ভর m, তাহলে m যে নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? ইকুয়াল টু স্মল l বাই L/2, তো 2টা উপরে উঠে গেল, এখানে চলে আসবে, তাহলে 2L/L হবে। এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। আর অনুদৈর্ঘ্য পীড়ন mg/a, কেন? বস্তুর ভর m আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, mg/a। তাহলে এক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক y কত হবে? অতএব y, ইয়ং গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু হবে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ mg/a বাই 2L/L। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো, বা y ইকুয়াল টু mg ক্যাপিটাল L বাই 2L ইন্টু a, এটা পড়তে পারবো। আচ্ছা, যদি বলে দৈর্ঘ্য বৃদ্ধি কত, যদি আমরা L বার করতে চাই, তাহলে L কত হবে? যদি ধরো উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তোমাকে L বার করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে L এখানে নিয়ে চলে আসো, y এখানে চলে আসবে, তাহলে L ইকুয়াল টু হলো mg ক্যাপিটাল L বাই 2y ইন্টু a, এইভাবে, বুঝতে পারছো? এবার ধরো বস্তুর ঘনত্ব দেওয়া আছে, বুঝতে পারছো? ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ভর কী করে বার করব? ধরো বস্তুটির ঘনত্ব রো, ঘনত্ব রো, তা আমরা কী জানি? ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আচ্ছা, আয়তন আবার ইজ ইকুয়াল টু, আয়তন ইকুয়াল টু কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ L ইন্টু এ, তার মানে এখানে ভর বাই L ইন্টু এ হলো। তাহলে ভর ইজ ইকুয়াল টু, যদি m দেওয়া না থাকে, ঘনত্ব দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে আমরা এবং রো দিয়ে ভরটা কিভাবে নির্ণয় করছি দেখো। তাহলে ভর ইকুয়াল টু কত হলো? ভর ইকুয়াল টু হলো রো ইন্টু L ইন্টু এ। তাহলে L ইকুয়াল টু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে L ইজ ইকুয়াল টু পাচ্ছি রো ইন্টু L ইন্টু এ ইন্টু জি, আর একটা L আছে, তাহলে এখানে রো ইন্টু L স্কোয়ার হয়ে গেল বাই 2ya। এটা থেকেও কিন্তু আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ণয় করতে পারবো। তাহলে কোনটা? প্রত্যেকটা ফর্মুলাই আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে, সবগুলো নোট করে নাও। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতি, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং হচ্ছে তোমার পয়সন অনুপাত, বাকি যেগুলো আছে সেগুলো কভার করে দেব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।